ওয়েলকাম টু মেরুনস ম্যাথ একাডেমি। আমরা এই ক্লাসে 47th বিসিএস প্রিলিমিনারি এক্সামে যে 15টা ম্যাথ এসেছিল সেগুলো সলভ করব। তো এই 15টা ম্যাথ সাধারণত 15টা টপিক থেকে এসেছে। তো আমরা ওই টপিকের বিস্তারিত আলোচনা করব না। এই ম্যাথ করার জন্য যতটুকু কনসেপ্ট দরকার ঠিক ততটুকুই বলে এই ম্যাথটা সলভ করব বিস্তারিত ব্যাখ্যা সহ। এখানে প্রথম যে ম্যাথটা এসেছে 47 বিসিএস প্রিলিমিনারি এক্সামে, ফার্স্ট এই ম্যাথটা সলভ করব। এখানে বলা আছে এ ইকুয়ালস টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট টু লেস দেন এক্স লেস অর ইকুয়ালস 6। দ্যাট মিনস এ সম্পর্কে কিছু বলা আছে, বি সম্পর্কে বলা আছে, বের করতে বলছে এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বির মানটা বের করব। তো সেক্ষেত্রে আগে এর মানটা বের করি। এ ইজ ইকুয়াল, এখানে বলা হচ্ছে এক্স এর মানটা হচ্ছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এন হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। এখন এক্সটা কি, এক্স এর রেঞ্জটা বলা আছে 2 থেকে বড় হবে। 2 থেকে বড় অনেক সময় 2.1 বা 2.2 এগুলা নেওয়া যাবে না, 2 থেকে বড় 3-তে যেতে হবে, কারণ এটা ন্যাচারাল নাম্বার। 2 এর বড় হচ্ছে ন্যাচারাল নাম্বার 3, তাহলে 3 হবে 3। 2 থেকে বড় হচ্ছে 3 4 5। এখন দেখেন কত পর্যন্ত যেতে হবে, লেস অর ইকুয়াল 6, মানে 6 পর্যন্ত। 6 পর্যন্ত যেতে হবে, কারণ ইকুয়াল আছে। যদি ইকুয়াল না থাকতো তাহলে হচ্ছে জাস্ট লেস দেন 6 থাকতো, তাহলে 5 পর্যন্ত গেলেই হতো। এখন এর মানটা হবে 2 থেকে বড় 3 4 5 and 6, যেহেতু ইকুয়াল আছে মানে 6 পর্যন্ত যেতে হবে। দেন বির মানটা আমরা বের করব। বি হচ্ছে এক্স লেস দেন এন, মানে এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। আবার বলছে সাজ দ্যাট এক্স হচ্ছে জোড় সংখ্যা, মানে দুইটাই হতে হবে, ন্যাচারাল আর জোড় সংখ্যা, যেমন 2 4 6 এই ধরনের সংখ্যা। আর এক্স হচ্ছে লেস অর ইকুয়াল 8, মানে 8 পর্যন্ত যাওয়া যাবে। যদি লেস দেন 8 থাকতো তাহলে হচ্ছে 6 পর্যন্ত। তাহলে আমরা হচ্ছে 2 নিব। 1 নিব না কেন, 1 ন্যাচারাল নাম্বার ঠিক আছে, বাট সেটা জোড় সংখ্যা না, এই জন্য 1 হবে না। 2 হবে, 3 হবে না, 4 6 8 হবে। যদি জাস্ট এক্স লেস দেন 8 থাকতো তাহলে, মানে 8-এর চেয়ে ছোট, সেক্ষেত্রে 6 পর্যন্ত নিতে হতো, 8 নেওয়ার প্রয়োজন ছিল না। এখন যেহেতু লেস দেন আছে, মানে 8-এর ছোট, অর ইকুয়াল মানে 8 পর্যন্ত, ইকুয়াল থাকলে ওই সংখ্যা পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা এর মানটা পেয়েছি এটা, আর বির মানটা পেয়েছি এটা। এখন হচ্ছে এ ইন্টারসেকশন বি বের করব। ইন্টারসেকশন হচ্ছে, ইন্টারসেকশন বের করতে গেলে প্রথমে হচ্ছে যেগুলো কমন থাকে, এ আর বির মধ্যে যেগুলো কমন থাকবে আমরা সেগুলা নিব। এ আর বির মধ্যে কমন আছে, এখানে 4 আছে, 4 আছে, এখানে 6 আছে, 6 আছে। তাহলে এ ইন্টারসেকশন বির মান হবে 4 6। তাহলে এ ইউনিয়ন বি এর মান হচ্ছে 4 আর 6, এটা হচ্ছে অ্যান্সার। দেন হচ্ছে একটা ঐকিক নিয়মের ম্যাথ। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারেন। একই হারে 4 জন তাঁতি 4 দিনে, সরি একই হারে এটা হচ্ছে 8 জন তাঁতি 8 দিনে কতটি মাদুর তৈরি করতে পারবে। যেহেতু মাদুর বের করতে বলছে, তাহলে এটা এমন ভাবে সাজাতে হবে লাইনটা যাতে মাদুরটা লাস্টে থাকে, মানে এইটাই, মানে 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, এটা লিখি। 4 জন তাঁতি, তো লেখাটা ভালো হচ্ছে না, আস্তে আস্তে ট্রাই করার চেষ্টা করছি। 4 জন তাঁতি 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, 4টি মাদুর তৈরি করে। আমাদের বের করতে বলছে 8 জন তাঁতি আট 8 দিনে কতটি মাদুর বের করবে। তাহলে প্রথমে বের করতে হবে একজন তাঁতি। একজন তাঁতি 4 দিনে কয়টা মাদুর তৈরি করে। 4 জনের যতটুকু মাদুর তৈরি করতে পারবে, যদি একজন ব্যবহার করা হয় তাহলে মাদুর কি তারা কম তৈরি করবে, যেহেতু মানুষের সংখ্যা কমে গেছে। মানুষ 4 জনে যতটুকু
মাদুর তৈরি করবে, একজন যদি থাকে তাহলে মাদুর কম তৈরি করবে, কম হলে ভাগ হবে। 4/4 এতটি মাদুর তৈরি করতে পারে। এখন হচ্ছে একজন তাঁতি একদিনে চার একদিনে কয়টা, আগে ছিল একজন তাঁতি 4 দিনে যতটা মাদুর তৈরি করে, এখন সে একদিনে যদি করে মানে 4 দিনে জয়টা মাদুর তৈরি করবে, একদিনে করলে কি তার চেয়ে কম মাদুর তৈরি করতে পারবে, যেহেতু অল্প সময় দেওয়া হয়েছে। কম হলে ভাগ হবে। ফোর ফোর ছিল নিচে হবে, ভাগ হলে নিচে চলে যাবে। এতটি মাদুর তৈরি করতে পারে। এখন আমাদের বের করতে হবে 8 জন তাঁতি 8টা মাদুর, তাহলে 8 জন তাঁতি, আগে প্রথমে একদিনেরটা বের করে নিই। 8 জন তাঁতি একদিনে, একজন তাঁতি একদিনে, একজন তাঁতি একদিনে যতটা মাদুর তৈরি করে, এখন যদি মানুষের সংখ্যা বাড়ায় দিই, একজনের জায়গায় যদি 8 জন নিয়ে আসি, তাহলে সে মাদুর আরো বেশি তৈরি করতে পারবে। তারা মানে একজনের যতটুকু সক্ষমতা আছে, 8 জন আসলে মাদুর তৈরি করার সক্ষমতা আরো বেড়ে যাবে। তাহলে বেড়ে গেলে গুণ হবে, উপরে চলে যাবে। 4 × 8, নিচে হচ্ছে 4 × 4, এতটি মাদুর তৈরি করতে পারে। এখন বের করবো 8 জন তাঁতি 8 দিনে, আগে ছিল একদিনে যতটা মাদুর তৈরি করবে, এখন হচ্ছে যদি 8 দিনে ব্যবহার করি, তাহলে এক একদিনে যতটুকু হবে 8 দিনে ব্যবহার করলে তার চেয়ে বেশি তৈরি করতে পারবে, তার মানে গুণ হবে। 4 × 8 × 8, নিচে যা আছে 4 × 4। এখন A4 কাটা, 4 দিয়ে কাটলে 1 1, আর A4 4 দিয়ে কাটলে 1, আর এখানে হচ্ছে 2। তাহলে উপরে 2 আর 8 গুণ করলে 16, নিচে 1, এটা লেখা দরকার নেই। তার মানে হচ্ছে 16টা মাদুর তৈরি করতে পারে, এটা হচ্ছে অ্যান্সার 16। 8 জন তাঁতি 8 দিনে 16টি মাদুর তৈরি করতে পারে। দেন যে ম্যাথ প্রবলেমটা এসেছে, দুই বিন্দুগামী মানে দুইটা বিন্দু দেওয়া আছে 0 0, আর একটা হচ্ছে 3 3। দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ কোনটি? আমরা ফর্মুলা কি জানি? দুই বিন্দুগামী সরলরেখার ফর্মুলা হচ্ছে x - x1, নিচে হচ্ছে x1 - x2, তারপর হচ্ছে y - y1, y1 - y2। এটা হচ্ছে দুই বিন্দুগামী সরলরেখা সমীকরণ। প্রথমটা যেটা থাকে এটা হচ্ছে x এর মান, পরেরটা কি y এর মান। তো এটা হচ্ছে x, এটা দুইটা যেহেতু x1 ধরলাম, এটা হচ্ছে y1, আর এটা হচ্ছে x এর মান, এটা y এর মান। তো এই x টাকে x2, এটা ধরলাম y2। এখন জাস্ট মানগুলো বসিয়ে দিলে আমাদের সমীকরণটা বের হয়ে যাবে। x x1 এর মান হচ্ছে, x1 এর মান 0, নিচে হচ্ছে x1 0, আর x2 এর মান হচ্ছে 3 3 বসালাম। y y1 এর মান হচ্ছে 0, আর y1 0, মাইনাস y2 এর মান হচ্ছে 3, y2 হচ্ছে 3। এখন দেখি কি থাকে উপর, x - 0 মানে x, আর 0 - 3 হচ্ছে -3, y - 3। উভয় পক্ষে -3 দ্বারা যদি গুণ করে দিই, বা -3 - 3 এভাবে কাটা করলেও x সমান, তারপর হচ্ছে y থাকতেছে। উভয় পক্ষে -3 দ্বারা গুণ করলে -3 - 3 কাটা, জাস্ট x = y, বা y = x। এটাই হচ্ছে দুই এখানের অ্যান্সার, y সমান x। দেন যে ম্যাথটা এসেছে, এটা হচ্ছে লগারিদম থেকে এসেছে। লগারিদমের ক্ষেত্রে একটা ফর্মুলা হচ্ছে লগ a⁴ log a বেস b ইজ ইকুয়াল, যদি p হয় তাহলে কি লেখা যাবে? a⁴ p সমান b, a বেস থাকলো, a⁴ p সমান b, এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা অনুসারে এটা কি লেখা যায়? বেজ এর জায়গায় এখানে আছে x, তাহলে x উপরে হচ্ছে পাওয়ার p, মানে সমানের পরে যেটা থাকবে এটা হচ্ছে x⁴ ইজ ইকুয়াল, তাহলে বির মান হচ্ছে এখানে 3 × 4 324। এখানে আমাদের বের করতে বলছে x এর মানটা কত, x এর মান। তো x এর মান বের করতে গেলে x⁴ লিখে নেই, মানে 3 × 4 324 কেমন ভাবে লিখতে হবে? কোনো কিছুর যে একটা সংখ্যা লিখবো তার পাওয়ার 4 থাকলে যাতে 324 হয়। এটা হচ্ছে থ্রি আমরা যদি এটা লিখি, 3 √/2 ⁴ এটার মান হবে 324।
এগুলো আস্তে আস্তে যখন আমরা প্র্যাকটিস করব, ক্লাসে বিস্তারিত ব্যাখ্যা করব, তখন জিনিসগুলো ক্লিয়ার হবে। এখন জাস্ট এমসিকিউ গুলো সলভ করতেছি, কনসেপ্ট গুলো ক্লিয়ার করতেছি। যেমন 3√2 টু দি পাওয়ার 4 আছে। তো এটার মানে হচ্ছে 3√2 4 বার লিখতে হবে। 3√2 ইন্টু 3√2 ইন্টু 3√2, মানে 3√2 4 বার গুণ হবে এটা। এটা জাস্ট দেখাচ্ছি। 3√2 দিয়ে 4 মানে যে 324 কিভাবে হয়। 3 আর 3 গুণ করলে 9, আর এই 3 গুণ করলে 27, আর এই 3 গুণ করলে 27 3 দ্বারা গুণ করলে 81, আর √2 আর √2 গুণ করলে 2, এই √2 গুণ করলে 2, তাহলে এখানে 2 আর এখানে 2 গুণ করলে 4। তাহলে 81 × 4 গুণ করলে 4 × 4, 4 × 8 = 32, 324, হ্যাঁ 324 আসছে। তো সূচক লগারিদম করার সময় আমরা দেখব, মানে পাওয়ার যখন সেম হয়ে যাবে, নিচে যেটা থাকবে এক্স, আর মানে নিচে যেটা থাকবে ওই দুইটা সমান হয়ে যাবে। তাহলে এক্স সমান 3√2, এক্স এর মান হবে 3√2। এটা হচ্ছে অ্যান্সার। তারপর হচ্ছে এটা সমবেশ থেকে এসেছে এই ম্যাথটা। সমবেশের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এন সি এক্স সমান এন সি ওয়াই হলে, যদি এটা দেওয়া থাকে, এটা হলে এক্স প্লাস ওয়াই সমান এন হবে। এখন দেখি, উপরে এন এখানে এন আছে, এক্স এর মান এখানে হচ্ছে, এটা হচ্ছে 12, আর ওয়াই এর মান হচ্ছে 8। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল, তখন এন হবে। এক্স এর মান 12, ওয়াই এর মান হচ্ছে 8, আর উপরে যেটা হচ্ছে, মানে এখানে যেটা ছিল সেটা হচ্ছে এন। 12 + 8 = 20, এন এর মান হচ্ছে 20। এখন আমাদের এটা বের করতে বলছে, 22 CN সমান কি লেখা যায়। 22 CN মানে হচ্ছে 20। আর কম্বিনেশনের ক্ষেত্রে এটাকে কিভাবে ভাঙাইতে হয়, এটা একটা যে ফর্মুলা ছিল, NCR, এটার ক্ষেত্রে হচ্ছে উপরে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে NCR, এখানে n এর মান কত, উপরে যেটা ছিল, মানে এই ফর্মুলার ক্ষেত্রে আবার এটা মিলাই, এখানে 22, 22, 22 ফ্যাক্টোরিয়াল, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, মানে এখানে যেটা ছিল এটা, এখানে আছে 20, 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু n - r, এটা বিয়োগ এটা ফ্যাক্টোরিয়াল, 22 বিয়োগ 20 ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের সামনে আগাই, 22 ফ্যাক্টোরিয়াল, 20 ফ্যাক্টোরিয়াল ইন্টু 22 - 20, আমাদের আসতেছে 2 ফ্যাক্টোরিয়াল। এখন এটা করলে 22 ফ্যাক্টোরিয়াল দেখা যায় 22 × 21 × 20 ফ্যাক্টোরিয়াল, আর 20 ফ্যাক্টোরিয়াল থাকলো। 2 ফ্যাক্টোরিয়াল মানে কি, 2 × 1, 2 ফ্যাক্টোরিয়ালের মান হচ্ছে 2, মানে ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে 2, বা যে কোনো ফ্যাক্টোরিয়াল, যেমন 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 থেকে 1 পর্যন্ত গুণ করে আসতে হবে, 5 × 4 × 3 × 2 × 1, যা আসবে তাই মান। 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। আমরা এই 20 ফ্যাক্টোরিয়াল লিখতেছি না, কারণ হচ্ছে 20 থেকে 1 পর্যন্ত আসতে গেলে অনেক টাইম লাগবে। এই জন্য এই 20 ফ্যাক্টোরিয়াল, এই 20 ফ্যাক্টোরিয়াল কাটা, এটা চলে গেল, এটার মান সেম হবে। তারপর হচ্ছে 2 দ্বারা যদি ভাগ করি, 2 × 1 = 2, এটা হচ্ছে 22 রে 2 দ্বারা ভাগ করলে 11। এখন 11 আর 21 গুণ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। দেখি কত আসে। 21 × 11, এটা হচ্ছে 1 2, এখানে হচ্ছে 2 1 0, সরি 1 2, আর 1 হচ্ছে 3, আর 2 2 3 1, এটাই হচ্ছে অ্যান্সার, 231। মানে এই ধরনের ম্যাথ মেনলি হচ্ছে এই ফর্মুলাটা একটু জানা থাকলে ইজি হয়ে যায়। NC x = NC হলে x প্লাস ওয়াই এর মান হবে n। দেন একটা ম্যাথ এসেছে,
একটি বৃত্তস্থ বর্গের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে সরি, ওই বৃত্তের ক্ষেত্রফল কত? এটা একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত। বৃত্তস্থ বর্গ মানে বৃত্তের ভিতরে একটি বর্গ। বর্গটা কি? এটা হচ্ছে বর্গ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। বর্গটা হচ্ছে এ বি সি ডি, আর বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট, এটা বৃত্ত। আর যে কোণটা হবে, এই বর্গের যে কোণটা সেটা বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। আর বর্গের কর্ণ হচ্ছে বৃত্তের ব্যাস। আগে আমরা বর্গের কর্ণটা বের করি। বর্গের কর্ণ বের করার ফর্মুলা কি? মানে বর্গের কর্ণ হচ্ছে বিডি, এটা ফর্মুলা হচ্ছে √2a। এ বলতে কি বোঝাচ্ছে? বর্গের এক বাহুর দৈর্ঘ্য। এইখান থেকে এ পর্যন্ত এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার, মানে এর মান হচ্ছে 2। তাহলে বিডির মান হচ্ছে 2√2। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে বর্গের কর্ণ, আবার হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধের মান কত পাবো? ব্যাসার্ধ আর সমান ব্যাসকে যা আসছে তা 2 দ্বারা ভাগ করলে হবে। 2√2, এটাকে 2 দ্বারা ভাগ করবো, আসতেছে জাস্ট √2। এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন বৃত্তের ক্ষেত্রফলটা বের করার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। মান বসিয়ে দিব। পাই আর এর মান হচ্ছে √2 হোল স্কোয়ার। পাই √2 হোল স্কোয়ার হচ্ছে 2, তাহলে হচ্ছে 2 পাই। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, 2 পাই অ্যান্সার। দেখেন একটা ম্যাথ এসেছে ধারা, গুণোত্তর ধারা সম্পর্কিত। একটা গুণোত্তর দ্বারা প্রথম আর দ্বিতীয় পদ দেওয়া আছে। প্রথম পদে এ দ্বারা প্রকাশ করা হয়, আর এর দ্বিতীয় পদ হচ্ছে 9, ধারাটির দশম পদ। তম পদ বের করার সূত্র হচ্ছে, যে কোনো তম পদ বের করার সূত্র হচ্ছে AR⁻n−1। তো এখন মানগুলা বসিয়ে দিই। যদি আমার দশমতম পদ বের করতে বলছে, 10তম পদ বের করার জন্য প্রথম পদের এর মান হচ্ছে 27, আর এর মানটা বের করব। আচ্ছা, আর এর মান হচ্ছে দ্বিতীয় পদ বাই প্রথম পদ। দ্বিতীয় পদের মান হচ্ছে 9, আর প্রথম পদ হচ্ছে 27। এটা কাটাকাটি করলে 1/3 থাকতেছে। 9 × 9 3×9 = 27। মানগুলো বসিয়ে দিই। আর এর মান হচ্ছে 1/3, আর এন হচ্ছে কততম পদ? 10, 10 - 1। তাহলে 27 × 1/3 টু দি পাওয়ার 9। এখন 27টা আমরা কি লিখতে পারি? 3³ মানে তিনটা 3 তিনবার গুণ করলে 27 হবে। 3 আর 3 গুণ করলে 9, আর 3 দিয়ে গুণ করলে 27। আর 1 টু দি পাওয়ার মানে হোল পাওয়ার 9, মানে 1 এর উপর 9 আছে, মানে 1 9 বার গুণ করলে 1ই আসবে। আর 3 টু দি পাওয়ার 9। এখন এখানে 3 তিনটা আছে উপরে গুণন, এখানে 3 9টা গুণন আছে। তো এটা সূচকের ক্ষেত্রে ইজি হইতো, তারপরে এমনি বোঝানোর জন্য মানে এটা বাঙালি উপরে হইতো 3 × 3 3। আর এটা হচ্ছে 6টা, সরি 9টা 3 গুণ। তো উপরে 3টা 3 সাথে নিচে 3টা 3 কাটা যাবে, নিচে থাকবে তাহলে 6টা 3 গুণ হিসেবে। এটাকে শর্টে এবার লেখা যায় 3 টু দি পাওয়ার 6। তাহলে 1/3 টু দি পাওয়ার 6 এর মান আসবে, মানে 3 3 6 বার গুণন হবে। 3 × 3 × 3 × 3 × 3 তো এটা 3 3 থেকে 9, 3 × 9 = 27। এখানেও 27, 27 × 27 গুণ করলে 729। 1/729 হচ্ছে এটার অ্যান্সার, দশম পদ। এখানে বলা আছে একটি এটা হচ্ছে সম্ভাবনা ম্যাথ, সম্ভাবনা চ্যাপ্টারের ম্যাথ। একটি ব্যাগে 2টা লাল বল, 3টা সবুজ বল আর 2টা নীল বল আছে। যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয়, তাহলে বল দুইটি নীল না হওয়ার সম্ভাবনা কত, এটা বের করব। টোটাল বল কয়টা? 2 3 আর 2। টোটাল বল হচ্ছে আমার 7টা বল। 7টা বলের থেকে 2টা বল তুলবো, সে 2টা বলই নীল হবে।
তাহলে এটার সম্ভাবনাগুলো, প্রথম বল নীল না হওয়ার সম্ভাবনা বের করব। নিচে হচ্ছে টোটাল ঘটনা, 7টার যে কোনো একটা তুলতে পারি, 7টা। আর উপরে হচ্ছে নীল না হইতে গেলে এই 5টার মধ্যে যে কোনো একটা তুলতে হবে। তাহলে এখানে ঘটতে পারে 5টা কেস। অনুকূলের ঘটনা ইনটু দ্বিতীয় বলের ক্ষেত্রে যেহেতু একটা বল তুলে ফেলছি, তাহলে টোটাল বলের সংখ্যা 7 থেকে একটা কমে যাবে, টোটাল বল হবে 6। আর এখানে 5টা থেকে একটা তুলছি, দ্বিতীয়বার এখানে থাকবে 4টা বল। এই দুইটা বল নীল না হওয়ার সম্ভাবনা হচ্ছে এইটুকুই। তো এখানে যা আসে ওইটাই হচ্ছে অ্যান্সার। 2 দ্বারা ভাগ করলে 2, 2 দ্বারা ভাগ করলে এখানে 3, 7 আর 3 গুণ করলে 21, আর উপরে হচ্ছে 5 দুগুণে 10, 10/21 এটার অ্যান্সার। এই বর্গক্ষেত্রের একটা ম্যাথ, এটা হচ্ছে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা বের করব। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি করা হয়, তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা বের করতে বলছে। তো এই ক্ষেত্রে ধরে নিতে হবে, দড়ি, প্রথমে হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, মানে প- বর্গক্ষেত্রে তো 4টা বাহুই সমান। সেক্ষেত্রে সরি, একটু পানি খেয়ে নিই। বর্গক্ষেত্রের তো প্রত্যেকটা বাহু সমান। তো প্রথম ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, বা প্রত্যেক বাহু বা এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক। এখন প্রত্যেক বাহুর দৈর্ঘ্য পরে কত করা হয়েছে, 10% বৃদ্ধি করা হয়েছে, তাহলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে, নতুন যে বাহুটা হয়েছে তখন দৈর্ঘ্যটা হবে 10% বৃদ্ধি করানো হলে মানে কি 1.10 একক বর্তমানে আছে, মানে 1.1 এক্স। এখন ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হবে, যখন আগে এক্স ছিল তখন ওইটার ক্ষেত্রফল কত, বাহু স্কোয়ার এক্স স্কোয়ার। এখন হচ্ছে 1.1 এক্স, এখন ক্ষেত্রফল হবে 1.1 এক্স হোল স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল 1.1 এক্স হোল স্কোয়ার, মানে কি এটা দুইবার গুণন। এটা হচ্ছে দুইবার গুণ করলে কি হয়, 1.1 এক্স ইন্টু 1.1 এক্স। এটা দশমিকের ক্ষেত্রে গুণ করলে 121 আসতেছে। তারপরে এক ঘর পরে এখানে ছিল এক ঘর পরে, 2 ঘর পরে দশমিক, তাহলে হচ্ছে এখানে দশমিক হবে 1.1 এক্স হোল, 1.21 এক্স স্কোয়ার। এটা হচ্ছে নতুন বাহুর দৈর্ঘ্য। আর প্রথম বাহুর দৈর্ঘ্য ছিল, সরি সরি, এটা হচ্ছে নতুন বাহুর ক্ষেত্রফল, আর এটা হচ্ছে প্রথম ক্ষেত্রফল এক্স স্কোয়ার। তাহলে দুইটা বিয়োগ করলে আমাদের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে সেটা বের হয়ে যাবে। বিয়োগ করলে কত আসে, 1.21 এক্স স্কোয়ার, নতুন ক্ষেত্রফল এটা, আর আদি ক্ষেত্রফল এক্স স্কোয়ার। দুইটা বিয়োগ করলে আমাদের থাকতেছে 0.21 এক্স স্কোয়ার। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি। তো শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি বের করতে হলে কিভাবে বের করতে হয়, এটা বের করতে হলে উপরে থাকে ক্ষেত্রফল বৃদ্ধি। ক্ষেত্রফল বৃদ্ধি হচ্ছে 0.21 এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে আদি ক্ষেত্রফল এক্স স্কোয়ার, শতকরা যেহেতু বলছে ইন্টু 100%। তাহলে দেখি কত আসে, এক্স স্কোয়ার কাটা 0.21 ইন্টু 100, তাহলে আমাদের থাকতেছে জাস্ট 21%। এটাই হচ্ছে শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, এটা হচ্ছে অ্যান্সার, 21%। একটু ফাস্ট যাচ্ছি, মানে এখন জাস্ট সলভ করাচ্ছি। পরবর্তী যখন এই রিলেটেড টপিক পড়ানো হবে তখন বিস্তারিত আলোচনা করা হবে। এটা হচ্ছে মুনাফা থেকে এসেছে, সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা। কোশ্চেনটা বলা আছে 100 টাকা 10% হারে 5 বছরের জন্য বিনিয়োগ করা হলে সরল আর চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য কত। আগে আমরা সরল মুনাফা বের করব, দেন হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বের করব, তারপর দুইটা ডিফারেন্স মানে দুইটা বিয়োগ করলে আমাদের সরল আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্যটা বের হয়ে যাবে। তো সরল মুনাফা বের করার সূত্রটা হচ্ছে, সরল মুনাফা, সরল মুনাফা আই সমান পি এন আর।
এটা হচ্ছে সরল মুনাফা বের করার সূত্র। পি হচ্ছে প্রিন্সিপাল, মানে হচ্ছে আসলটা হচ্ছে 100, আর এন দা হচ্ছে টাইম, টাইম হচ্ছে 5 বছর, আর আর এর মান হচ্ছে 10%, আর হচ্ছে হার 10% হারে। তাহলে কত আসে? 10 × 5, এটা হচ্ছে 10/100, 100 দ্বারা কাটলে 100, এটা সেম। তাহলে 5 আর 10 গুণ করলে 50 টাকা। এটা হচ্ছে সরল মুনাফা, আমাদের সরল মুনাফা আসছে 50 টাকা। এখন হচ্ছে আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আগে চক্রবৃদ্ধি মূলধন বের করে নিতে হয়। চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফা পাবো। আগে চক্রবৃদ্ধি মূলধন বের করি। চক্রবৃদ্ধি মূলধন, মূলধনকে সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয়। সি সমান, ফর্মুলা হচ্ছে পি ইন্টু 1 + r⁴ পির মান হচ্ছে 100, 1 + r হচ্ছে 10%, 10% মানে হচ্ছে, আর সমান হচ্ছে 10%, 10% মানে হচ্ছে 10/100। তো এটা কাটাকাটি করলে 1, এটা হচ্ছে 10, মানে 1/10। আর এর মান হচ্ছে 1/10, আর এন এর মান হচ্ছে 5। তাহলে দেখি কি আসতেছে। 100 গুণন লসাগুলে 10 আর 1, পরে এটা, এটা 5, এটা হচ্ছে 100, নিচে হচ্ছে 10, উপরে 11 হোল টু দি পাওয়ার 5। এখন দেখি কত আসে। 100 লিখলাম, আর এটা হচ্ছে 11/10⁵, মানে 10 5 বার গুণন, 11 5 বার গুণন। 11 ইন্টু 11 ইন্টু 11 ইন্টু 11, 4টা 5টা, আর 10 5টা, 3টা হলো 4 5। এখন এখানে 100, দুইটা 10 গুণ করলে 100, এটা কাটা গেল। নিচে থাকতেছে 1000 থাকবে, উপরে থাকতেছে 11, 11 গুণ করলে 121, এই 11 গুণ করলে 121, মানে 121 আর 121 গুণ করব। তারপর যা ফলাফল আসবে সেটাকে 11 দ্বারা গুণ করব। তো ম্যাথটা একটু লেন্দি ছিল। তো আহ, উপরে এগুলা করলে আসবে 161051, আর নিচে হচ্ছে 1000। তো দেখা গেছে 1000 দ্বারা ভাগ করলে এটাকে 16.1051 আসবে। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন থেকে আসলটা বিয়োগ করব। আসল হচ্ছে 100 টাকা। এটা থেকে আমি যদি 100 বিয়োগ করি, তাহলে আমার থাকবে 61.051। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে আসল বিয়োগ করলে চক্রবৃদ্ধি মুনাফাটা পাওয়া গেল। চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে 61.051। এটা হচ্ছে 61.051। এখন বলছে এই সরল মুনাফা 50 আর চক্রবৃদ্ধি মুনাফা এটা দুইটা ডিফারেন্স কত, মানে দুইটা বিয়োগ করলে আমার আসবে, এটা বিয়োগ করলে আমার আসবে 11.051, 11.05। এটাই হচ্ছে অ্যান্সার। এই ম্যাথটা অনেক জটিল, বাট কনসেপ্টটা বোঝানোর চেষ্টা করেছি। পরবর্তী যখন এই রিলেটেড টপিক পড়ানো হবে তখন আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর হচ্ছে অসমতা থেকে একটা ম্যাথ এসেছে। এই ম্যাথটা সলভ করতে গেলে, যেহেতু মডুলাস x-5 <clears throat> 2, আর এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বার, x belongs to n। তো এটা অসমতার সমাধান সেট কত? যদি মডুলাস থাকে আর লেস দেন থাকে তাহলে এটাকে শর্টকাটে এভাবে নিয়ে আসা যায়। মাইনাস থেকে এখানে যা থাকবে সেটা হচ্ছে মাইনাস থেকে, ওইটার মাইনাস থেকে প্লাসের ভিতরে, মডুলাসের ভিতরে যা থাকবে, মানে হচ্ছে -2 x-5 <clears throat> 2। মানে এখানে, এখানে যা থাকবে সেটার প্লাস মাইনাসের ভিতরে হবে। এটা একটা মাইনাস, এখানে হচ্ছে প্লাস। মেনলি যেহেতু মডুলাস মানে কি, এখানে দুইটাই হইতে পারে, প্লাসও হইতে পারে মাইনাস হইতে পারে। এটা একটা ধনাত্মক ধরলে এভাবে করতে হয়, এক ধনাত্মক ধরে x-5 <clears throat> 2,
আর একবার ঋণাত্মক ধরলে তখন হচ্ছে x-5 <2 এভাবে কিন্তু দুইটা একসাথে কম্বিনেশন করে নিয়ে আসলে মানে পরীক্ষায় তো একটু সময় কম পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা যদি লেস দেন থাকে তখন আমরা প্রথমে এইভাবে লিখে নিয়ে যাব, লিখে ফেলবো, তারপর সলভ করা শুরু করে দিব। তারপর হচ্ছে বা এখানে -5 আছে, তাহলে প্রত্যেকটাই +5 যোগ করে দিব। তো এটার সাথে +5 যোগ করলে কত আসে? 3। আর এটার সাথে +5 যোগ করলে x-5 +5 -5 +5 চলে যাবে, জাস্ট x থাকবে। আর এখানে +5 যোগ করলে 7। মানে x এর মান 3 < x < 7, মানে x এর মান হচ্ছে 3 থেকে বড় আর 7 থেকে ছোট। 3 থেকে বড় হচ্ছে 4, 5, 6। 7 কি নেওয়া যাবে? নেওয়া যাবে না, বলছে 7 থেকে ছোট, এই জন্যই 4, 5, 6 এটাই হচ্ছে অ্যান্সার। আর 3 থেকে বড় কিন্তু 3.1, 3.2 এগুলো হতে পারে, কিন্তু এগুলো নেওয়া যাবে না, কারণ এটা বলে দিছে এটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। এই জন্য 3 থেকে পরবর্তীতে বড় যে ন্যাচারাল নাম্বার সেটাই হচ্ছে 4। এই জন্য 4, 5, 6। তারপর হচ্ছে আমরা যাব পৌনঃপুনিকের ম্যাথ, মানে এটা হচ্ছে ভগ্নাংশ থেকে এসেছে, আবৃত দশমিক ভগ্নাংশ থেকে। 0.6 পৌনঃপুনিককে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে নিচের কোনটি সঠিক? 0.6 পৌনঃপুনিক মানে হচ্ছে পৌনঃপুনিকটা উঠাইতে হলে পৌনঃপুনিক থাকলে 9, আর এটা 6, এটা পৌনঃপুনিক। আর 0.9 এটার পৌনঃপুনিক, এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ, ভ- ভগ্নাংশ। সেটা থেকে সাধারণ ভগ্নাংশ নিতে গেলে এটা হচ্ছে 9, এটা হচ্ছে 9, উপরে 9 হবে, এখানে 1 থাকতেছে। সেইগুলোর ব্যাখ্যা আমরা বিস্তারিত যখন এই টপিক পড়ানো হবে তখন করানো হবে। এখন আপাতত জাস্ট ম্যাথ গুলা সলভ করি, আহ যতটুকু প্রয়োজন ততটুকু ব্যাখ্যা করে। তো এখানে আছে 0.6 পৌনঃপুনিক, আর 0.9 পৌনঃপুনিকের মান আসতেছে 1। তো এখন অ্যান্সারে সব কিন্তু পৌনঃপুনিক দেওয়া আছে, আমাদের এটুকু না করলেও চলবে। তো 0.6 পৌনঃপুনিক রে 0.9 পৌনঃপুনিক দ্বারা ভাগ করলে 0.9 পৌনঃপুনিক মানে এটা 1, মানে এটাকে 1 দ্বারা ভাগ করলে 0.6 পৌনঃপুনিক ভাগ, আর এটুকুর মান হচ্ছে 1, মানে হচ্ছে 0.6 পৌনঃপুনিক, নিচে হচ্ছে 1। তার মানে এটা কি 0.6 পৌনঃপুনিকই হবে অ্যান্সার। আচ্ছা, এটা কিভাবে লিখছি, মানে একটা দেখে তো বোঝা যায় না, একটু জটিল জিনিসটা লিখলে তখন সহজ জিনিসটা বোঝা যাবে। যেমন এরকম যদি থাকে 25.079, এটাকে এটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ বলে। সেটাকে সাধারণ অংশে নিতে গেলে প্রথমে হচ্ছে পৌনঃপুনিক কয়টা আছে? 7 থেকে 9, দুইটা। যতটা পৌনঃপুনিক থাকবে ততটা 9 লিখবো নিচে। আর হচ্ছে দশমিকের পরে কয় ঘর ফাঁকা আছে? এক ঘর, পৌনঃপুনিক ছাড়া। তো এটা হচ্ছে 0। যতটা ঘর থাকবে না, যদি 2 থাকতো মানে একটা ঘরই ফাঁকা, মানে একটা 0 হইতো, কিন্তু এখানে দুইটা সংখ্যা থাকতো 2, 2, তাহলে দুইটা 0 হইতো। আচ্ছা, গেল নিচে এটা। আর উপরে প্রথমে ফুল সংখ্যাটা লিখে দিব, 25079, দেন মাইনাস দিয়ে হচ্ছে পৌনঃপুনিক ছাড়া যতটুকু অংশ আছে এতটুকু লিখতে হবে। এটা হচ্ছে 250, যা আসে তাই ওভাবে করব। তো এখন এইটুকু বুঝতে পারলে আমরা হচ্ছে এটা বুঝতে পারবো 0.6 কে এভাবে লেখা হয়েছে। তো এটা হচ্ছে 0.6 পৌনঃপুনিক সমান, আমরা বলছি পৌনঃপুনিক জয়টা থাকবো ততটা নয়, এখানে একটা পৌনঃপুনিক আছে, একটা 9। আর দশমিকের পরে কোনো পৌনঃপুনিক ছাড়া ফাঁকা ঘর আছে নাই, তাহলে আর কিছু দরকার নাই। উপরে হচ্ছে টোটাল সংখ্যাটা লিখবো। টোটাল সংখ্যা 0.6 মানে হচ্ছে 6। তারপর মাইনাস দিয়ে কত লিখবো? মাইনাস দিয়ে লিখবো পৌনঃপুনিক ছাড়া যতটুকু জিনিস আছে, পৌনঃপুনিক ছাড়া আছে এখানে 0ই আছে, তাহলে -0 মানে হচ্ছে 6/9। এখানে 13 নম্বর একটা ম্যাথ এসেছে, যদি 5x³ - 2x² +x+k = 0 হয়, এর একটা এই সমীকরণের একটা উৎপাদক x-3 হলে k এর মান কত? যেহেতু এটার একটা উৎপাদক x-3, তার মানে x সমান 3 বসাইলে এই সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে x সমান 3 বসায় দেখি,
ফাইভ এক্স এর জায়গায় থ্রি, থ্রি কিউব মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার, এক্স এর জায়গায় থ্রি স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় প্লাস এক্স মানে থ্রি প্লাস কে ইজ ইকুয়াল জিরো। আমাদের কে এর মান চেয়েছে, দেখি বের করি। থ্রি কিউব মানে হচ্ছে 27, মানে 3 × 3 9, আর 9 আর 3 দ্বারা গুণ করলে 27, 27 কে 5 দ্বারা গুণ করলে কত আসে? 27 গুণন 5, 5 শত 35-এর 5 হাতের আছে 3, 5 দুগুণে 10 আর 3 135, 135 মাইনাস 3 থেকে 9 কে 2 দ্বারা গুণ করলে 18 প্লাস 3 প্লাস কে ইজ ইকুয়াল জিরো। তাহলে কত আসে এখানে? 135 আর 3 যোগ করলে 138, 138 থেকে 18 বিয়োগ দিলে আমার আসতেছে 120, 120 প্লাস কে সমান জিরো। কে সমান 120টা এখানে প্লাসের ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে। কে এর মান হচ্ছে তাহলে -120। এটা হচ্ছে অ্যান্সার। 14 নম্বর ম্যাথটা একদম ইজি। এই সিরিজটার মাঝখানের সংখ্যা কত হবে? এখন আমরা সিরিজটা বোঝার চেষ্টা করি। এখানে আছে 243, এখানে 81, এখানে 931, মানে 3 দ্বারা ভাগ করলে দেখা যাচ্ছে হয়ে যাচ্ছে। 243-কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে 81। তারপর হচ্ছে এই 81-কে আমরা 3 দ্বারা ভাগ করলে কি পাওয়া যাবে? 27, মানে এখানে 27 হবে। তারপরও চেক করে দেখি, 27-কে 3 দ্বারা ভাগ করলে 9, 9-কে 3 দ্বারা ভাগ করলে 3, 3-কে 3 দ্বারা ভাগ করলে 1, তার মানে 27ই পারফেক্ট। লাস্ট আজকের টপিকের ম্যাথ। এক্স ইকুয়াল দেওয়া আছে √5 প্লাস √3, তবে x³ + 8/x³ এর মান বের করো। তো এই ধরনের ম্যাথ করার ক্ষেত্রে আগে এক্স এর মানটা লিখলাম, এক্স সমান √5 প্লাস √3, দেন হচ্ছে ব্যস্তকরণ করলাম, উপরেটা নিচে, নিচেরটা উপরে। এক্স এর নিচে 1 ছিল, তাহলে নিচে 1টা উপরে গেল, এক্সটা নিচে গেল, এগুলা নিচে 1 ছিল, এটা উপরে চলে গেল, আর উপরের গুলা সব নিচে চলে আসে। √5 প্লাস √3, দেন হচ্ছে 1/x, মানে এই ধরনের ম্যাথ ক্ষেত্রে ক্ষেত্রে নিচে যা থাকে তার অনুবন্ধী রাশি দিয়ে উপরে নিচে গুণ করতে। অনুবন্ধী রাশি এখানে প্লাস থাকলে উপরে হচ্ছে এটা মাইনাস। √5 মাইনাস √3, নিচে হচ্ছে √5 প্লাস √3, √5 মাইনাস √3। দেখেন, মানে এখানে বা দিয়েছে, মানে এখানে যা লেখা আছে নিচে কিন্তু তাই হবে। এখানে 1/x, 1/x, এখানে √5 মাইনাস √3 উপরে লিখেছি, নিচে হচ্ছে √5 মাইনাস √3। এটা এটা কাটা করলে জাস্ট উপরে 1 থাকে, নিচে √5 প্লাস √3। এটা লিখেছি একটু আমাদের এই ম্যাথটা বের করতে সুবিধা হবে, সলিউশনটা করতে। তো 1/x এর মান আসতেছে উপরে হচ্ছে √5 মাইনাস √3। এটা হচ্ছে ফর্মুলা কি হয়? a+b × a−b। ফর্মুলা কি? a² - b²। এ বলতে √5, √5 a² মাইনাস বি হচ্ছে √3, এটার স্কোয়ার। তো কি আসতেছে? উপরে হচ্ছে √5 মাইনাস √3, নিচে হচ্ছে √5 স্কোয়ার করলে কত আসে? 5, আর √3 স্কোয়ার করলে 3, তাহলে 5 - 3 করলে আমার 2 আসতেছে। 1/x এর মান এই যে এইটুকু, 1/x এর মান হচ্ছে এইটা। আর তাহলে 1/x এর মান হচ্ছে √5 মাইনাস √3/2। এটা অনেক সময় এইটুকু দিয়ে হয়ে যেত, কিন্তু আমাদের এইটুকুর মান বের করতে বলছে। এটা হচ্ছে কিসের মান বের করতে বলছে? x³ + 8/x³। এটাকে যদি ফর্মুলাতে নিয়ে যায়, x³ 2/x² মানে হচ্ছে 8/x³, মানে 2 3 বার গুণ করলে 2 × 2 × 2 8, আর x³ মানে হচ্ছে x³। এটা হচ্ছে a³ + b³ a³ + b³ এর ফর্মুলা কি? a+b³ মাইনাস 3ab, 3a বলতে x আর b বলতে 2/x,
এ প্লাস বি হোল কিউব মাইনাস 3b ইন্টু এ প্লাস বি। এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 2/x। এখন মানগুলা বসিয়ে দিও, দেখো এক্স প্লাস 2/x। 2/x এর মানটা আমার জানা থাকতে হবে, আমরা বের করেছি 1/x। তাহলে উভয় পক্ষে যদি আমি 2 দ্বারা গুণ করে দিই, মানে এখানে 2 দ্বারা গুণ করলে 2/x আসতেছে, আর এখানে 2 দ্বারা গুণ করলে এই 2 আর এই 2 কাটা যাবে, এখানে থাকতেছে √5 মাইনাস √3। একটু ইরেজ করে নে। আচ্ছা, এইটুকুর ভিতরে হয়ে যাওয়ার কথা। আমরা x+2/x এর মান বের করে নিব। x+2/x এটার মান কত? এক্স এর মান হচ্ছে যে এটা √5, এটা তো দেওয়াই আছে, √5 প্লাস √3। আর 2/x এর মান আমরা বের করছি এটা √5 মাইনাস √3। তো এখানে +√3 মাইনাস √3 কাটা চলে গেল, জাস্ট √5 একটা, এখানে √5 একটা, তাহলে হচ্ছে 2√5। মানে x+2/x এর মান হচ্ছে 2√5। এখন এই মানটা আমরা এখানে বসিয়ে দিব। 2√5 হোল কিউব মাইনাস এই এক্স, এক্স কাটা 3 × 6, আর x+2/x এর মান হচ্ছে 2√5। 2√5 হোল কিউব মানে হচ্ছে 2√5 3 বার গুণন, 2√5 ইন্টু 2√5 ইন্টু 2√5, দেখি কত আসে। 2 × 2 4, আর ইন্টু 2 হচ্ছে 8, আর √5 গুণ করলে 5, আর এখানে একটা √5 রয়েছে, তাহলে 5 × 8 = 40, 40 ইন্টু √5। তার মানে হচ্ছে 2√5 হোল কিউবের মান 40√5, আর হচ্ছে 6 আর 2 গুণ করলে 12, 12√5। এখন আমাদের কত আসবে, এখানে হচ্ছে 40√5, মানে 40টা √5 আছে বাম পাশে, আর ডান পাশে আছে 12টা √5। বিয়োগ করলে আসতেছে আমাদের 40 থেকে 12 বিয়োগ করলে 28, 28√5। মানে এটাই হচ্ছে অ্যান্সার। আমরা চেষ্টা করেছি এই 47 BCS প্রিলিমিনারি এক্সামে যে ম্যাথগুলো এসেছে সেগুলো সলভ করার। সলভটা একটু ফাস্ট করেছি, হয়তো আপনাদের প্রথমে একটু বুঝতে অসুবিধা হবে, বাট জাস্ট একটু সাহস যোগানোর জন্য যে এটা কিন্তু অন্যান্য বিসিএস এর তুলনায় এই 47 BCS এর ম্যাথগুলা যথেষ্ট উম, অন্যান্য বিসিএস এর তুলনায় এটা ইজি ছিল না, বরং এটা হচ্ছে মিডিয়াম থেকে হার্ড লেভেলের ম্যাথ গুলা ছিল। তো সেই হার্ড লেভেলের ম্যাথ গুলো আমরা করলাম। পরবর্তীতে আমরা যখন এই রিলেটেড টপিক পড়াবো বিস্তারিত, যেমন এখানে এগুলো হচ্ছে সমীকরণের ম্যাথ, বা যে উপপাদ্যের, মানে হচ্ছে বীজগণিতীয় যে ফর্মুলা ইউজ করে যে ম্যাথগুলা করতে হয়, সেগুলা যখন আমরা করব তখন এগুলা আস্তে আস্তে ইজি হয়ে যাবে। আমরা প্রথমে কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, তারপরে হচ্ছে কিছু প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলা বুঝে বুঝে সলভ করব, এবং কিছু নতুন নতুন ম্যাথ সলভ করব। তখন আমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ম্যাথ দিয়ে আমরা একটা ভালো মার্ক ক্যারি করতে পারবো এই ম্যাথ সাবজেক্টে। থ্যাংক ইউ।